ঠিক আছে, একটু লিখে নাও আগে, একটু লিখে নাও, আমাদের তো ক্যাপিটাল গেইন চলছে, একটু লিখে নাও। আর একটুখানি নোট বাকি আছে, লিখে নিয়ে আমি অঙ্ক শুরু করবো। দেখো যে কস্ট অফ অ্যাকুইজিশন অফ গুডউইল, goodwill of a business, cost of acquisition of goodwill of a business, trademark, brand name or right to manufacture or produce, right to manufacture or produce any article or things. ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে, একটু তাহলে বলে দিই শোনো। আমরা যখন ক্যাপিটাল গেইন, আমি হাউ টু কম্পিউট শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, হাউ টু কম্পিউট লং টার্ম ক্যাপিটাল গেইন আমি বলে দিয়েছিলাম কিভাবে করতে হয়, তাই না? হাউ টু কম্পিউট শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ফর্মুলা দিয়ে দিয়েছিলাম, হাউ টু কম্পিউট লং টার্ম ক্যাপিটাল গেইন ফর্মুলা আমি দিয়ে দিয়েছিলাম। তো কি বলেছিলাম, প্রথমে আমাদের সেলস কনসিডারেশন নিতে হয়, সে শর্ট টার্ম হোক বা লং টার্ম হোক। হ্যাঁ, তার থেকে এক্সপেন্সেস অন ট্রান্সফার, এক্সপেন্সেস ইন কানেকশন উইথ সেল আমরা মাইনাস করি, নেট সেল কনসিডারেশন বেরোয়। যদি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয়, কস্ট অফ অ্যাকুইজিশন মাইনাস করি আর কস্ট অফ ইমপ্রুভমেন্ট মাইনাস করি। আর লং টার্ম হলে ওগুলোকে আমরা ইন্ডেক্সে কনভার্ট করে নিই, কিন্তু ওই এক্সপেন্সেস অন ট্রান্সফারটা ইন্ডেক্সে কনভার্ট হয় না, কস্ট অফ অ্যাকুইজিশন আর কস্ট অফ ইমপ্রুভমেন্টটাকে আমরা ইন্ডেক্সে কনভার্ট করে নিই। তো কি বলেছিলাম দেখো, যদি আমাদের মানে অ্যাকুইজিশন কস্টটা যদি মানে মাইনাস যদি না করতে দিত, ঠিক আছে, অ্যাকুইজিশন কস্ট মানে যে দামে অ্যাসেটটাকে আমি কিনেছি, এটাকে যদি আমাদের যদি মাইনাস যদি ওটা না করতে দিত, তাহলে আমাদের ক্যাপিটাল গেইনটা কিন্তু অনেক বেশি হয়ে যেত, আমাদের ট্যাক্স কিন্তু অনেক বেশি পে করতে হতো, তাই না? তো ওরা আমাদেরকে বিভিন্ন ট্যাক্স অথরিটি আমাদেরকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু ওরা ফেসিলিটি দেয়, আমাদের মানে অপরচুনিটি দেয় যে ক্যাপিটাল গেইনকে কম করে দেখা, ঠিক আছে? আচ্ছা, তার জন্য বলেছিলাম যে কিছু কিছু অ্যাসেটের বেলায় মানে প্রিভিয়াস ওনারের কস্টটা কারেন্ট ওনারের কস্ট হয়ে যায়, বলেছিলাম কিছু কিছু জায়গাতে গিফটেড প্রপার্টি, উইল করে যদি কোনো প্রপার্টি পায়, বা হচ্ছে কি তোমার ইনহেরিটেন্স, ডিভলিউশন, এই সমস্ত ভাবে যদি কোনো প্রপার্টি আমরা যদি অ্যাকোয়ার করি, কিভাবে তার কস্ট অফ অ্যাকুইজিশন হয়, এগুলো আগে কিন্তু আমি নোট দিয়েছিলাম, তাই না? আচ্ছা, উইল প্রপার্টি বা গিফটেড প্রপার্টিতে কিভাবে আমরা, বা সাকসেশন, ইনহেরিটেন্স, এইভাবে যদি আমরা কোনো প্রপার্টি পাই, সেগুলোর কস্ট অফ অ্যাকুইজিশন অ্যাকচুয়াল যেগুলো আমরা কিনছি না, হিসেব মতন তো আমাদের কস্ট অফ অ্যাকুইজিশন নীল, কিন্তু প্রিভিয়াস ওরা আমাদেরকে সুযোগ দিচ্ছে, মানে অপরচুনিটি দিচ্ছে বা বেনিফিট দিচ্ছে যে প্রিভিয়াস ওনারের কস্ট অফ অ্যাকুইজিশনকে তোমরা মানে অ্যাসেসি তার নিজের কস্ট অফ অ্যাকুইজিশন বলে ধরে নিতে পারে। তো কি কি অ্যাসেটের বেলায় এগুলো অ্যাপ্লিকেবল আগে দিন আমি বলে দিচ্ছি। আজকে আমি বলবো এই যে অ্যাসেটগুলো, মানে যেগুলো বললাম গুডউইল বা ব্র্যান্ড নেম, এগুলোর আমরা কস্ট অফ অ্যাকুইজিশন কিভাবে বার করব। শোনো, আমরা কিন্তু গুডউইল জানি, গুডউইল দু রকমের হয়, একটা হলো পারচেজ গুডউইল আর একটা হলো সেলফ জেনারেটেড গুডউইল, ঠিক আছে? মানে অনেক দিন ধরে ভালোভাবে বিজনেস করলে অটোমেটিক্যালি একটা কিন্তু গুডউইল অ্যারাইজ করে যায়, তাই না? এটাকে বলা হয় সেলফ জেনারেটেড গুডউইল, ঠিক আছে? এটাকে আমরা সেল যখন করব তখন কিন্তু তার জন্য হিউজ অ্যামাউন্ট বিজনেস কিন্তু পেতে পারি, তাই তো? আচ্ছা, আর আরেকটা হলো যে আমরা গুডউইল আবার কিনতেও পারি, মানে যখন আমি কোনো বিজনেস কিনছি তার গুডউইলের জন্য আমাকে কিন্তু দাম পে করতে হয়, ঠিক আছে? বিজনেসের থেকে যা পাচ্ছি, তার অ্যাসেট থেকে তার লায়াবিলিটি মাইনাস করে নেট অ্যামাউন্ট আমি বিজনেসের থেকে পাচ্ছি। তো পেমেন্টটা যদি তার থেকে যদি আমরা বেশি করি, তখন আমরা কি বলি না, আমরা গুডউইলের জন্য পেমেন্ট করছি। তাহলে গুডউইলও কিন্তু আমাদের মানে পারচেস করতে হয়। তাহলে দু রকমের গুডউইল হয়, একটা হলো পারচেস গুডউইল আর একটা হলো সেলফ জেনারেটেড গুডউইল, ঠিক আছে? আমরা অঙ্কেতে কিভাবে চিনি যে পারচেস গুডউইল, না যখন গুডউইল অ্যাট কস্ট বলে দেওয়া থাকে, ব্যালেন্স শিটে যদি বলে দেওয়া থাকে গুডউইল অ্যাট কস্ট, তখন কিন্তু আমরা বুঝে যাই যে গুডউইলটা হলো পারচেস গুডউইল। আর যদি মানে ওরকম কিছু না বলে দেওয়া থাকে, তখন আমরা বলি যে গুডউইলটা কিন্তু সেলফ জেনারেটেড গুডউইল। তো দেখো, গুডউইল যখন সেলফ জেনারেটেড হবে, সেটাকে যখন আমরা মানে সেল করছি, ঠিক আছে, সেলফ জেনারেটেড গুডউইলের কস্ট অফ অ্যাকুইজিশন কি হবে, বা পারচেজ করা গুডউইলের কস্ট অফ অ্যাকুইজিশন কি হবে, লেখো। তাহলে উপরে লিখেছো তো যে কস্ট অফ অ্যাকুইজিশন, গুডউইল, ব্র্যান্ড নেম, এগুলো আমি বলে দিচ্ছি, লেখো। নাম্বার 1 দিয়ে লেখো, when
such assets are acquired by the assessee by purchase. When such assets are acquired by the assessee by purchase from previous owner. ঠিক আছে? When such assets are purchased by the assessee from previous owner. আগের ওনারের থেকে আমরা কিনছি। তো নিচে লেখো cost of acquisition will be purchase price. Cost of acquisition will be purchase price. যে দাম আমরা কিনেছি সেটাকে আমরা cost of acquisition করব। নাম্বার 2 লেখো when such assets are self generated, আমি একটু বলে দিয়েছিলাম when such assets are self generated. নিচে লেখো cost of acquisition shall be nil. Cost of acquisition shall be nil. মানে সেলফ জেনারেটেড গুডউইল যখন আমরা সেল করব কস্ট অফ অ্যাকুইজিশন কিন্তু নীল, মানে পুরো সেল ভ্যালুটার উপরে পুরো সেল ভ্যালুটাই কিন্তু আমার মানে ক্যাপিটাল গেইন হয়ে যাবে, বুঝলে? আচ্ছা, তো 3 নম্বর লেখো when such assets are acquired by any mode specified under section 49(1). 49 ব্র্যাকেটে 1 কোনটা? 3 নম্বরটা? 3 নম্বরটা বলবো? হ্যাঁ ঠিক আছে। when such assets are acquired by any mode as per section 49 ব্র্যাকেটে 1। 49(1) মানে ওই cost of acquisition of the previous owner shall be treated as cost of acquisition of the current owner, বুঝেছো? তো এইভাবে তো আমরা অ্যাসেট অ্যাকোয়ার করতে পারি। প্রিভিয়াস ওনার আমাকে মানে উইল করে দিয়েছে, ঠিক আছে, বা গিফট করেছে, তার কস্ট অফ অ্যাকুইজিশন কি হবে? তো লেখো কস্ট অফ অ্যাকুইজিশন টু দ্য প্রিভিয়াস ওনার shall be the cost of acquisition of the assessee. Cost of acquisition of the previous owner shall be the cost of acquisition of the assessee. ঠিক আছে? (49)(1) মানে আগের দিন আমি লিখিয়েছিলাম ইনহেরিটেড প্রপার্টি বা প্রপার্টি অ্যাকোয়ার্ড বাই সাকসেশন অর ডিভলিউশন বলেছিলাম না এগুলো আমি, অর গিফটেড প্রপার্টি। সেভাবেও তো আমি গুডউইল পেতে পারি। তখন প্রিভিয়াস ওনারের 49(1) সেকশন মানে আগে প্রিভিয়াস ওনারের কস্ট, কারেন্ট ওনারের কস্ট অফ অ্যাকুইজিশন। তাহলে আমাদের কস্ট অফ অ্যাকুইজিশন গুডউইলের কিভাবে বার করব, মানে রুল কি হয়ে গেল? মানে যদি পারচেজ গুডউইল হয় যে দামে আমরা কিনছি, যদি সেলফ জেনারেটেড গুডউইল হয় তাহলে নীল, আর যদি 49(1) মোডে যদি আমরা কিনি সেকশন 49(1) মোডে তাহলে আগের ওনারের কস্টটা কারেন্ট ওনারের কস্ট হবে। ঠিক আছে, হয়ে গেল। এবারে লেখো কস্ট অফ অ্যাকুইজিশন অফ বোনাস শেয়ার। এরপর আমি অঙ্কে ঢুকবো। কস্ট অফ অ্যাকুইজিশন অফ বোনাস শেয়ার একটু আগের দিনে 2 মিনিট একটুখানি মানে রিক্যাপ করে দিয়ে আমি ঢুকবো। দেখো কস্ট অফ অ্যাকুইজিশন অফ বোনাস শেয়ার লিখেছো সবাই? তো বোনাস শেয়ার তোমরা সবাই জানো, বোনাস শেয়ার কিন্তু কোম্পানি তার শেয়ার হোল্ডারদের, ইকুইটি শেয়ার হোল্ডারদের ফ্রি অফ কস্টে দেয়, তাই না? বোনাস শেয়ার কিন্তু আমাদের কিনতে হয় না। যখন কোম্পানির মানে প্রফিট থেকে তো একটা পোরশন তো রিজার্ভে ট্রান্সফার করতে হয়, মানে ম্যান্ডেটরি হচ্ছে কি তোমাকে রিজার্ভে ট্রান্সফার কিন্তু করতেই হবে কোম্পানিগুলোকে প্রফিটের একটা পোরশন। তো রিজার্ভ যখন এইভাবে ট্রান্সফার হতে হতে অনেক যখন বেশি হয়ে যায়, কোম্পানি তখন রিজার্ভের কিছু পোরশন যারা এক্সিস্টিং ইকুইটি শেয়ার হোল্ডার আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়, নট ইন টার্মস অফ ক্যাশ বাট ইন টার্মস অফ শেয়ার। ঠিক আছে, এটাকে বলা হয় বোনাস শেয়ার। মানে কোম্পানির রিজার্ভ, বোনাস শেয়ারকে বলা হয় কোম্পানির রিজার্ভ ক্যাপিটালে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কনভার্সন অফ রিজার্ভ ইনটু ক্যাপিটাল অফ দ্য বিজনেস। কোম্পানির রিজার্ভ কমে যায়, ক্যাপিটাল বেড়ে যায়। তো শেয়ার হোল্ডাররা সেই বোনাসগুলো পায়। দু রকমের বোনাস শেয়ার হয়, ফুললি পেড, পার্টলি পেড, সেটা পরের কথা। তাহলে বোনাস শেয়ার কিন্তু আমাদের কিনতে হয় না। আমরা যারা এক্সিস্টিং ইকুইটি শেয়ার হোল্ডার আছি কোম্পানির, কোম্পানি অনেক সময় আমাদেরকে বোনাস ডিক্লেয়ার করে, এরকম ভাবে বলতে পারে, রেশিও বলে দিতে পারে যে মানে ফর এভরি 5 ইকুইটি শেয়ার হেল্ড 2 শেয়ারস আর ইস্যুড অ্যাজ বোনাস।
হ্যাঁ মানে প্রতি 5টাতে 2টো করে বোনাস দিচ্ছে বা একটা করে, যা খুশি। তার মানে 5টাতে যদি 2টো করে যদি বোনাস দেয়, তাহলে আমি যদি 5টা শেয়ার হোল্ড করে থাকি, আমি কিন্তু 7টা শেয়ারের ওনার হয়ে যাবো। তাহলে এইভাবে হ্যাঁ মানে আমি যদি 500 শেয়ারের যদি ওনার হই, হ্যাঁ তাহলে আমি 700 শেয়ারের ওনার হয়ে যাব। ওই যে 200টা শেয়ার আমি পাচ্ছি, ওটা কিন্তু ফ্রি অফ কস্ট। তো সেই বোনাস, যখন বোনাস শেয়ার তো আমরা সেলও করি, ঠিক আছে, ওগুলো তো আমার কাছে তো শেয়ার হয়ে গেল, সেই শেয়ারগুলো তো আমরা মার্কেটে সেল করবো। তো বোনাস শেয়ারের কস্ট অফ অ্যাকুইজিশন কি হবে লেখো। আমাদের কিন্তু সব তো ইনকাম ট্যাক্স মানে আমাদের কিন্তু ল মেনে চলতে হবে, নিজেদের মর্জি মতন কিন্তু আমরা কিছু করতে পারি না, ঠিক আছে। তো লেখো, if bonus shares are allotted before April 1, 2001, if bonus shares are allotted before April 1, 2001, April 1, 2001 এর আগে হ্যাঁ যদি বোনাস কোম্পানি অ্যালট করে, ড্যাশ দিয়ে লেখো, cost of acquisition will be fair market value. Cost of acquisition will be fair market value of such share on April 1, 2001. On April 1, 2001. ঠিক আছে, 1/4/2000 এর আগে যদি আমরা বোনাস পাই, সেই বোনাস যখন আমরা সেল করব, তখন 1/4/2001 এর আমাদের ফেয়ার মার্কেট ভ্যালু বলে দেওয়া থাকবে। যখনই আমরা বিফোর 1/4/2001 হ্যাঁ কোনো অ্যাসেট যখন আমরা অ্যাকোয়ার করব, শুধু বোনাস শেয়ার বলে না, যখনই কোনো অ্যাসেট আমরা অ্যাকোয়ার করব বিফোর April 1, 2001, ওরা কিন্তু সবসময় আমাদের একটা ফেয়ার ভ্যালু, একটা মানে ফেয়ার মার্কেট ভ্যালু এফএমভি একটা কিন্তু দিয়ে দেয়। এসএসসি কে চয়েস করার রাইট দেয় যে তুমি অ্যাকচুয়াল কস্টও নিতে পারো বা ফেয়ার মার্কেট ভ্যালুকেও নিতে পারো। অবভিয়াসলি এসএসসি কি করবে, মানে দুটোর মধ্যে যেটা বড় সেটাকেই তার কস্ট অফ অ্যাকুইজিশন বলে নেবে, তাই না, তবে তোর ক্যাপিটাল গেইনটা কম হবে। তাহলে এসএসসি কে কিন্তু মানে চয়েস করার রাইট দেওয়া হয়েছে যে তুমি তোমার অ্যাকচুয়াল কস্ট অফ অ্যাকুইজিশনকেও নিতে পারো বা 1/4/2001 এর ফেয়ার মার্কেট ভ্যালুটাকেও তোমরা কিন্তু নিতে পারো, ঠিক আছে। আচ্ছা দেখো, আগেকার দামের থেকে জেনারেলি, আমি বলছি জেনারেলি, হ্যাঁ মানে 1/4/2000 এর আগে যদি কোনো অ্যাসেট যদি অ্যাকোয়ার করি, তার যে দাম ছিল 1/4/2001 এ, অবভিয়াসলি তার দাম মানে জেনারেলি বাড়ে, এবার অনেক ক্ষেত্রে তো কমতেও পারে। সেক্ষেত্রে অরিজিনাল মানে ফেয়ার মার্কেট ভ্যালু যে নিতেই হবে এরকম কোনো মানে নেই। কস্ট অফ অ্যাকুইজিশনটা যদি বেশি হয়, তখন কস্ট অফ অ্যাকুইজিশনকেই মানে অরিজিনাল যেটা পারচেজ প্রাইস সেটাকেই কস্ট অফ অ্যাকুইজিশন বলে ধরে নিতে হবে। মোট কথা দুটোর মধ্যে যেটা বেশি হবে ফেয়ার মার্কেট ভ্যালু অ্যাজ অন 1/4/2001 আর অ্যাকচুয়াল কস্ট অফ অ্যাকুইজিশন, ঠিক আছে, তো ওকে ঢুকে গেছে। দুটোর মধ্যে যেটা বড় হয় সেটাকেই কস্ট অফ অ্যাকুইজিশন বলে ধরা হয়, ঠিক আছে। তো বোনাস হ্যাঁ একটু লেখাচ্ছি, যেটা হয়ে গেছে সেটা পরে লিখবি, যেখান থেকে শুরু করছি মানে যেখান থেকে এখন বলছি সেখান থেকে একটু গ্যাপ ছেড়ে দিয়ে, বেশি লেখানো হয়নি, ঠিক আছে। মাইকটা বন্ধ করে দে, মাইক মিউট করে দে, মাইক্রোফোনটা মিউট করে দে। হ্যাঁ এবারে দেখো, তাহলে কি বললাম যে 1/4/2001 এর আগে যদি আমরা বোনাস শেয়ার অ্যাকোয়ার করি, হ্যাঁ মানে বোনাস শেয়ার যদি আমাদের অ্যালট করা হয়, তাহলে 1/4/2001 এর যেটা ফেয়ার মার্কেট ভ্যালু তোমাকে বলে দেবে, সেটাই হয়ে যাবে আমাদের কস্ট অফ অ্যাকুইজিশন। নেক্সট দেখো, ইফ বোনাস শেয়ারস আর অ্যালোটেড অন অর আফটার April 1, 2001, on or after April 1, 2001, মানে 1/4/2001 বা তারপরে on or after মানে নিচে লেখো কস্ট অফ অ্যাকুইজিশন shall be nil। আগেই বলেছি বোনাস শেয়ার কিন্তু আমাদের কিনতে হয় না, বোনাস শেয়ার আমরা ফ্রি অফ কস্টে পাই, ঠিক আছে। তো এইটুকুনি আমার নোট লেখানোর এখন অবধি প্রয়োজন ছিল। তাহলে আগের দিনের আমি একটু কি করে আমরা মানে কোনগুলো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হয়, কোনগুলো আমাদের মানে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হয়, একটুখানি একবার বলে দিই আমি কিন্তু মানে অঙ্ক শুরু করে দেবো, ঠিক আছে। আচ্ছা আমি কি বলেছিলাম যে কোনো অ্যাসেট যদি নট মোর দ্যান 36 মান্থ হোল্ড করে আমরা যদি সেল করি, ঠিক আছে, জেনারেলি, তখন সেই অ্যাসেটটাকে বলা হয় নট মোর দ্যান 36 মান্থ হোল্ড করে যদি আমরা সেল করি, ঠিক আছে, তখন সেই অ্যাসেটটাকে বলা হয় শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, এবং তার থেকে যে গেইনটা অ্যারাইজ করে সেটাকে বলি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। আর মোর দ্যান 36 মান্থ হোল্ড করে, ঠিক আছে,
যখন আমরা কোনো অ্যাসেট সেল করি সেটাকে আমরা কি বলি যে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, এবং তার থেকে যে ক্যাপিটাল গেইনটা অ্যারাইজ করে সেটাকে আমরা বলি যে মানে লং টার্ম ক্যাপিটাল গেইন। ঠিক আছে, এবারে কিছু কিছু অ্যাসেট বলেছিলাম যেগুলোর বেলায় কি বলেছিলাম যে 36 মান্থ কিন্তু মানে 36 মান্থ কিন্তু অ্যাপ্লিকেবল হয় না, 12 মান্থ হয়। আর কিছু কিছু অ্যাসেট বলেছিলাম যেগুলোর বেলায় 24 মান্থ হয়। এইটা কিন্তু আমাদের খুব ভাইটাল জিনিস, তোমাকে কিন্তু দেখতে হবে। মানে অ্যাকুইজিশন ডেট থেকে তোমাকে হচ্ছে কি সেল অফ ডেট তোমাকে কিন্তু কাউন্ট করতে হবে, তবে তো তুমি বুঝতে পারবে যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন অ্যারেঞ্জ করবে কি হচ্ছে কি লং টার্ম ক্যাপিটাল গেইন অ্যারেঞ্জ করবে, তাই না? আচ্ছা, তো মানে 36 মান্থ হলো জেনারেল, যে কোনো অ্যাসেট যদি আপ টু 36 মান্থ মানে নট মোর দ্যান 36 মান্থ হোল্ড করে যদি আমরা সেল করি, তার থেকে যে ক্যাপিটাল গেইনটা হয় সেটাকে বলা হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। আর মোর দ্যান 36 মান্থ হোল্ড করে যদি আমরা সেল করি তার থেকে সেটাকে বলছি আমরা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, তার থেকে যে গেইনটা অ্যারেঞ্জ করে সেটাকে বলি আমরা লং টার্ম ক্যাপিটাল গেইন। আচ্ছা, এইবার কি বলেছিলাম কোন কোন অ্যাসেট গুলো মানে 12 মান্থ অবধি হোল্ড করলে শর্ট টার্ম হয় আর 12 মান্থের বেশি হোল্ড করলে লং টার্ম হয়। এটা কিন্তু সবথেকে ভাইটাল জিনিস, তোমাকে কিন্তু ডেট কিন্তু কাউন্ট করতে হবে। একদিনের জন্য কিন্তু মানে শর্ট টার্ম আর লং টার্মের মধ্যে ডিফারেন্স এসে যায়, একদিন যদি হিসেবে তোমার যদি ভুল হয়ে যায়, একদম ডেট অফ অ্যাকুইজিশন থেকে ডেট অফ সেল অবধি আমাকে মানে কাউন্ট করতে লাগে। ঠিক আছে, তাহলে 5টা অ্যাসেট বলেছিলাম যেগুলোর বেলায় 12 মান্থ অ্যাপ্লিকেবল, মানে আপ টু 12 মান্থ হোল্ড করে সেল করলে, নট মোর দ্যান 12 মান্থ হোল্ড করে সেল করলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয়, আর মোর দ্যান 12 মান্থ হোল্ড করে সেল করলে লং টার্ম ক্যাপিটাল গেইন হয়। কি কি সেই অ্যাসেটগুলো বলেছিলাম যে লিস্টেড ইকুইটি শেয়ার বা প্রেফারেন্স শেয়ারস অফ এ কোম্পানি, লিস্টেড ইকুইটি শেয়ার বা প্রেফারেন্স শেয়ারস অফ এ কোম্পানি 12 মান্থ অবধি হোল্ড করে সেল করলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হবে, 12 মান্থের বেশি হোল্ড করে সেল করলে লং টার্ম ক্যাপিটাল গেইন হবে। নেক্সট বলেছিলাম যে ডিবেঞ্চার অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ লিস্টেড, মানে লিস্টেড ডিবেঞ্চার অর লিস্টেড গভর্নমেন্ট সিকিউরিটিজ, ঠিক আছে, এদের বেলাতেও কিন্তু 12 মান্থ মানে নট মোর দ্যান 12 মান্থ হোল্ড করে সেল করলে, নট মোর দ্যান 12 মান্থ হোল্ড করে সেল করলে শর্ট টার্ম, আর মোর দ্যান 12 মান্থ হোল্ড করে সেল করলে লং টার্ম হবে। তারপরে কি বলেছিলাম যে লিস্টেড অর আনলিস্টেড ইউনিটস অফ ইউটিআই, এখানে কিন্তু লিস্টেড আনলিস্টেড বোথ, ঠিক আছে, ইউনিটস অফ ইউটিআই লিস্টেড অর আনলিস্টেড 12 মান্থ অ্যাপ্লিকেবল। তারপরে বলেছিলাম কি ইউনিটস অফ ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড লিস্টেড অর আনলিস্টেড, ঠিক আছে, লিস্টেড অর আনলিস্টেড ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড। আর লাস্ট বলেছিলাম জিরো কুপন বন্ড লিস্টেড অর আনলিস্টেড। এগুলোর বেলায় আমাদের 12 মান্থ অ্যাপ্লিকেবল, ঠিক আছে, মানে মোর দ্যান 12 মান্থ হোল্ড করে সেল করলে কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইন অ্যারেঞ্জ করে যাবে। আচ্ছা, আর কিছু কিছু অ্যাসেট বলেছিলাম যেগুলোর বেলায় 24 মান্থ অ্যাপ্লিকেবল, তার মানে নট মোর দ্যান 24 মান্থ হোল্ড করে যদি আমরা সেল করি তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হবে, মোর দ্যান 24 মান্থ হোল্ড করে সেল করলে লং টার্ম ক্যাপিটাল গেইন হবে। তাহলে কোন কোনগুলোর বেলায় গ্রোসারিকে দিয়েছিলাম আমি যে 24 মান্থ অ্যাপ্লিকেবল হয়, বলেছিলাম কি যে হাউস প্রপার্টি, ঠিক আছে, হাউস প্রপার্টি তার রুলও বলেছিলাম যে কবের মধ্যে আমাদের কিনতে হয়, নোট তোমাদের লিখে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো আর কি আছে তোমার হচ্ছে কি ইকুইটি আর প্রেফারেন্স শেয়ার মানে আনলিস্টেড ইকুইটি বা প্রেফারেন্স শেয়ার কিন্তু 24 মান্থ, আর লিস্টেড ইকুইটি বা প্রেফারেন্স শেয়ার কি বললাম যে 12 মান্থ, তাই না? লিস্টেড ইকুইটি আর প্রেফারেন্স শেয়ার হলো 12 মান্থ, আর তোমার হচ্ছে কি মানে আনলিস্টেড ইকুইটি বা প্রেফারেন্স শেয়ার 24 মান্থ, মানে মোর দ্যান 24 মান্থ হোল্ড করে সেল করলে লং টার্ম হয়ে যাবে, আর নট মোর দ্যান 24 মান্থ হোল্ড করে সেল করলে শর্ট টার্ম হবে, মানে আনলিস্টেড ইকুইটি বা প্রেফারেন্স শেয়ার। আর কি বলেছিলাম যে ইমুভেবল প্রপার্টি বিং ল্যান্ড অর বিল্ডিং অর বোথ, ঠিক আছে, ইমুভেবল প্রপার্টি এটা 18-19 অ্যাসেসমেন্ট ইয়ার থেকে আমাদের চালু হয়েছে, ঠিক আছে, তার আগে কিন্তু ল্যান্ড অর বিল্ডিং কিন্তু আমাদের 36 মান্থই। তাহলে একটুখানি আমি মানে আগের দিনেরটা একটুখানি রিক্যাপ করে দিলাম, এবার আমরা কিন্তু অঙ্ক করতে পারবো। সাম করার সময় তোমাকে কিন্তু হিসেব করতে হবে ডেট অফ অ্যাকুইজিশন থেকে ডেট অফ সেল অবধি, তার জন্য কিন্তু এটা জানাটা কিন্তু খুব জরুরি। এই 5টা অ্যাসেট আমাদের 12 মান্থ অবধি মনে রাখতে হবে, লিস্টেড অর আনলিস্টেড ইকুইটি শেয়ার, লিস্টেড অর আনলিস্টেড তোমার হচ্ছে কি ডিবেঞ্চার বা গভর্নমেন্ট সিকিউরিটি, তারপরে বলেছিলাম সরি লিস্টেড ইকুইটি শেয়ার, লিস্টেড ইকুইটি আর প্রেফারেন্স শেয়ার, আর লিস্টেড ডিবেঞ্চার আর সিকিউরিটি, লিস্টেড ডিবেঞ্চার বা সিকিউরিটি, আর কি বললাম যে ইউনিটস অফ ইউটিআই, এইটা হলো লিস্টেড বা আনলিস্টেড, ঠিক আছে, মানে ইকুইটি প্রেফারেন্স শেয়ার আর ডিবেঞ্চারটা কিন্তু বা গভর্নমেন্ট সিকিউরিটি এগুলো লিস্টেড হতে হয়, তাহলে 12 মান্থ হয়। আর তোমার ইউটিআই লিস্টেড বা আনলিস্টেড, ইউনিটস অফ ইউটিআই
আর কি বললাম, ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড, লিস্টেড অর আনলিস্টেড, আর জিরো কুপন বন্ড, লিস্টেড অর আনলিস্টেড। এগুলো আমাদের 12 মান্থ অ্যাপ্লিকেবল। ঠিক আছে, মোর দ্যান 12 মান্থ হোল্ড করলেই কিন্তু মানে একদিনের জন্য কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, শর্ট টার্মটা লং টার্ম হয়ে যাবে। আচ্ছা, আর 24 মান্থ অ্যাপ্লিকেবল বললাম কাদের জন্য না, আনলিস্টেড ইকুইটি শেয়ার আর প্রেফারেন্স শেয়ার। আনলিস্টেড ইকুইটি বা প্রেফারেন্স শেয়ারের বেলায় 24 মান্থ অ্যাপ্লিকেবল, আর ল্যান্ড আর বিল্ডিং হ্যাঁ এগুলোর বেলায়তে আমাদের 24 মান্থ অ্যাপ্লিকেবল। ঠিক আছে, ব্যাস তাহলে এবার আমরা অঙ্ক কিন্তু শুরু করতে পারি। তো হ্যাঁ বল। এগুলো হলো হ্যাঁ মানে আমাদের যেরকম মিউচুয়াল ফান্ড। ঠিক আছে, অনেকে এখন মিউচুয়াল ফান্ডেতে টাকা ইনভেস্ট করে, এলআইসি মিউচুয়াল ফান্ড আছে বা অনেক ইন্স্যুরেন্সেরও মিউচুয়াল ফান্ড আছে, এগুলোকে বলে মিউচুয়াল ফান্ড। ঠিক আছে, মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডটা এখন আমরা টিভিতে দেখি কত অ্যাড দেয়, ক্রিকেটাররাও তো অ্যাড দিচ্ছে মিউচুয়াল ফান্ডে, তাই না? যে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট কর, কিন্তু রিস্কি। হ্যাঁ, মিউচুয়াল আগে সবসময় ওরা বলে দেয় যে ভালো করে স্কিম রিলেটেড ডকুমেন্ট পড়ে নিয়ে তারপর মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, এগুলো হলো মিউচুয়াল ফান্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম সাম আমি কোনটা দিয়েছিলাম বলতো একটু? 12। ঠিক আছে, দেখো তোমাদের গ্রুপে পাঠানো আছে, দেখো। আচ্ছা, কি বলেছে যে শেখর ফার্নিশেস দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2021। আচ্ছা, তো বিল্ডিং আছে আর শেয়ার বলে দিয়েছে কিন্তু আনলিস্টেড। হ্যাঁ, এক্ষুনি আমি শিখিয়ে এলাম আনলিস্টেড শেয়ারের বেলায় কিন্তু 24 মান্থ অ্যাপ্লিকেবল হবে, তাই না? আচ্ছা, আর বিল্ডিং এর বেলায় তোমার হচ্ছে কি 24 মান্থ অ্যাপ্লিকেবল। তাই তো এক্ষুনি আমি শিখিয়ে এলাম কোনগুলো 36 মান্থ, মানে যেগুলো 12 মান্থ বা 24 মান্থ হবে না, বাদ বাকি সব অ্যাসেট কিন্তু 36 মান্থ। 36 মান্থের বেশি হোল্ড করে সেল করলে লং টার্ম, 36 মান্থ অবধি হোল্ড করে সেল করলে কিন্তু শর্ট টার্ম হয়। ঠিক আছে, দেখো ডেট অফ অ্যাকুইজিশন বিল্ডিং এর বলে দেওয়া আছে মে 3, 2014, আর ডেট অফ সেল হলো আগস্ট 21, 2020। তোমাকে কাউন্ট করতে হবে। হ্যাঁ, মে 3, 2014 থেকে আগস্ট 21, 2020, অবভিয়াসলি বিল্ডিং এর বেলা 24, মোর দ্যান 24 মান্থ, তাই না? তখন আমাদের কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইন হয়, তাই না? বিল্ডিং আর আনলিস্টেড শেয়ার দুটোর বেলাতেই তো 24 মান্থ অ্যাপ্লিকেবল, এক্ষুনি আমি শিখিয়ে এলাম। তাহলে 24 মান্থের কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দেখো অ্যাকোয়ার করেছিল মে 3, 2014, মে